অনুষ্ঠানের এ পর্যায়ে আমি গ্রন্থটির লেখক রাজীব সরকারকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি তার এই গ্রন্থ সম্পর্কে আমাদেরকে অবগত করার জন্য। সমবেত সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আজকের এই অনুষ্ঠানটি উপস্থিত হওয়ার জন্য। সৃজন পাঠচক্র নিয়মিত একটি ফরম্যাটে ধারাবাহিকভাবে এই আয়োজনটি করে থাকে। এটি নির্দিষ্ট বই নিয়ে আলোচনা, তার সঙ্গে যুক্ত থাকে বক্তৃতা বা পুরস্কার বিতরণ এবং কবিতা পাঠ, মানে এটিকে একটি প্যাকেজ প্রোগ্রাম বলা চলে। এবং আমার সৌভাগ্য হয়েছে প্রথমবারের মতো এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার, এবং কাকতালীয়ভাবে আজ আমার লিখিত একটি বই নিয়ে এখানে আলোচনাও আছে। তাই আমি মনে করি এই যে গোটা কার্যক্রমটি, এই কার্যক্রমের সঙ্গে আমার বইয়ের উদ্দেশ্যের একটি সম্পর্ক আছে। আমি বইটি লিখেছি সংস্কৃতি নিয়ে, এবং এই যে সমস্ত কর্মসূচি আজকে, এটি আসলে একটি সাংস্কৃতিক কার্যক্রম, এবং এ নিয়ে আমাদের কিছু দ্বিধাদ্বন্দ্ব আছে। কীরকম, আমার একটি অভিজ্ঞতার কথা শুরুতেই বলি, আমার মনে হয় আপনাদের কারো কারোর সঙ্গে মিলে যেতে পারে। আমরা বিভিন্ন আলোচনা সভায় বা বক্তৃতা সভায় শুনতে শুনতে যখন কিছুটা বিরক্ত হই কিংবা ক্লান্তি অনুভব করি, তখন এই অনুষ্ঠানের যিনি উপস্থাপক বা উপস্থাপিকা, আজকেও একজন উপস্থাপিকা আছেন, তিনি মাঝে মাঝে মাইক্রোফোনের কাছে এসে আমাদেরকে আশ্বস্ত করেন যে সম্মানিত সুধীমণ্ডলী, আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন, কিছুক্ষণের মধ্যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। তার মানেটি হচ্ছে এতক্ষণ ধরে যা চলে এসেছে তার পুরোটাই একটি অসাংস্কৃতিক কার্যক্রম। তো সংস্কৃতি নিয়ে এই হচ্ছে শতকরা ৯৯% মানুষের ধারণা। তো আমার এই বইটির একটি অন্যতম উদ্দেশ্য ছিল সংস্কৃতি নিয়ে এই যে ভ্রান্ত ধারণা বা কুসংস্কার, সেটিকে আঘাত করার চেষ্টা। কতটা পেরেছি আমি জানি না। আমি কিছুদিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে কাজ করেছি, এবং সেখানে কাজ করতে গিয়েও দেখেছি সিংহভাগ মানুষ, যাদের প্রায় সবাই তথাকথিত শিক্ষিত, কোট আনকোট, সংস্কৃতি চর্চা বলতে তারা নাচ গান আর নাটকের বাইরে কিছু জানেন না, বোঝেনও না। তারা চেনেন শিল্পকলা একাডেমিকে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মানে কি? শিল্পকলা একাডেমি। কিন্তু বাংলা একাডেমিও যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে কাজ করে, জাতীয় জাদুঘর কাজ করে, প্রত্নতত্ত্ব অধিদপ্তর কাজ করে, জাতীয় গ্রন্থকেন্দ্র কাজ করে, গণগ্রন্থাগার অধিদপ্তর কাজ করে, আর্কাইভস কাজ করে, আরও অনেক কিছু করে, সেটি মানুষ আসলে জানে না। কাজে আমার মনে হয়েছে যে মানুষকে সংস্কৃতির দিক থেকে শিক্ষিত করাটা খুব জরুরি, এবং এই কারণেই আমার এই বইয়ের একটি অন্যতম প্রবন্ধের শিরোনাম যে সংস্কৃতিমান মানুষ মাত্রই শিক্ষিত, কিন্তু শিক্ষিত মাত্রই সংস্কৃতিমান নন। যারা রসায়ন পড়েছে আমরা জানি সমস্ত ক্ষারই ক্ষারক, কিন্তু সমস্ত ক্ষারক ক্ষার নয়। এই তো বিষয়টি। তো এটি যখন আলাদাভাবে আমি প্রবন্ধ হিসেবে লিখেছিলাম কোনো একটি জাতীয় দৈনিকের ঈদ সংখ্যা, এটি খুব আলোচিত হয়েছিল, এর পক্ষে বিপক্ষে নানান আলোচনা। কারণ যারা সার্টিফিকেটধারী শিক্ষিত বা উচ্চশিক্ষিত, তাদের কারো কারো মনে হয়েছে এই প্রবন্ধটি হয়তো তাদেরকে আঘাত করার চেষ্টা, যে আমরা এত বড় বড় ডিগ্রি অর্জন করলাম, কিন্তু এই প্রাবন্ধিক বলার চেষ্টা করছে যে আমরা সংস্কৃতিমান বা সংস্কৃতি মনস্ক নই। ব্যাখ্যাটি আছে ভেতরে যে সংস্কৃতি আসলে ভিন্ন একটি বিষয়, শিক্ষা এবং সংস্কৃতি সমার্থক নয়, এবং এই দুটিকে আমরা যদি গুলিয়ে ফেলি তাতে কিছু সমস্যা তৈরি হবে। তো আমি শুরুতেই দুজন সম্মানিত আলোচককে ধন্যবাদ জানাই, নুরি আলম সিদ্দিকী এবং কুদরতি হুদা। এবং আমি কিছুটা আতঙ্কের মধ্যে ছিলাম এই কারণে যে দুজনের নামের আগে একটি বিশিষ্ট বর্ণ আছে, ডক্টর। তো যারা এই ডক্টরের ডিগ্রি সম্পন্ন, তাদের পড়াশোনা, তাদের মান, তাদের চর্চা এবং তাদের যে পাঠের পরিধি, সেটি খুব বিস্তৃত হয়, এবং এই ধরনের গবেষণার কোনো অভিজ্ঞতা আমার নেই। আমি লিখেছি আমার উপলব্ধি থেকে, আমার চিন্তা থেকে, আমার ধারণা থেকে, এবং পূর্বসূরি যারা চিন্তাবিদ রয়েছেন তাদের লেখা থেকে। এভাবে সংস্কৃতি বিষয়ে একটি ধারণা আমি আমার পক্ষ থেকে প্রতিষ্ঠার চেষ্টা করেছি। তারা দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, এবং আমি সমৃদ্ধ হয়েছি। আর আপনারা যারা উপস্থিত হয়েছেন, আপনাদের উৎসাহ তো আমাদের একটি বাড়তি পাওনা। তো আমার পূর্ববর্তী যিনি বক্তা, অর্থাৎ ডক্টর কুদরতি হুদা, বিশিষ্ট গবেষক এবং বক্তা, আমার ধারণা বর্তমান বাংলাদেশে তার চেয়ে বেশি বক্তৃতা করেন এরকম মানুষ খুব কম আছে। থাকতে পারেন, আমার জানা নেই। কাজেই উনি এই ধারাবাহিকতাই তিনি বলেছেন, এবং আমি সৌভাগ্যবান যে বইটি তার নজরে পড়েছে।
আমি ছাত্র জীবনে বিতার্কিক ছিলাম। আপনারা যারা বিতর্ক চর্চা করেন জানেন যে সংসদীয় বিতর্ক নামে একটি পদ্ধতি আছে। এই পদ্ধতির একটি সুবিধা হচ্ছে যে বক্তা যিনি কথা বলছেন তাকে থামিয়ে দিয়ে প্রশ্ন করা যায়, পয়েন্ট অফ ইনফরমেশন তোলা যায়। আবার যদি কারো নামে ভুল কিছু উপস্থাপন করা যায় তখন পয়েন্ট অফ অর্ডার উত্থাপন করা যায়। কীরকম? যেমন আমি বললাম যে গনি মিয়া একজন গরিব কৃষক, কিন্তু আমার আলোচনা করতে গিয়ে আমার সম্পর্কে বলতে গিয়ে কেউ একজন বললেন যে রাজীব সরকার বলেছেন গনি মিয়া একজন ধনী কৃষক। তখন আমি সঙ্গে সঙ্গে যিনি ফ্লোর স্পিকার আছেন, মানে সংসদীয় অধিবেশন যিনি পরিচালনা করছেন, তাকে আমি দৃষ্টি আকর্ষণ করতে বলতে পারি যে পয়েন্ট অফ অর্ডার মাননীয় স্পিকার, বা পয়েন্ট অফ পার্সোনাল প্রিভিলেজ। কি? যে তিনি আমাকে ভুলভাবে উদ্ধৃত করেছেন, আমি তো আসলে তা বলিনি। তখন এই যিনি স্পিকার আছেন তিনি তার সহবিচারকদের সঙ্গে আলাপ করেন যে আসলে বক্তা এই কথা বলেছিল কিনা। দেখা গেল যে যদি আসলেই ভুলভাবে কোট করা হয় তাহলে এক ধরনের মার্কিং, আর যদি না করা হয় তাহলে এক ধরনের মার্কিং। কিন্তু এই আমাদের বিশিষ্ট আলোচক এবং বক্তা ডক্টর কুদরতে হুদা উনি কিছু কিছু ক্ষেত্রে ভিন্নমত পোষণ করেছেন এবং আমি মনে করি এটার পরিসর আছে। কিন্তু একটি জায়গায় আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমি যা বলিনি তা কিন্তু তিনি আমার নাম ধরে বলে দিয়েছেন। যেমন আর্যদের সংস্কৃতি উন্নত, অনার্যদের সংস্কৃতি অনুন্নত, এই ধরনের কোনো বাক্য শব্দ এই বইয়ের এই বইয়ের কোথাও নেই। এই বইয়ের কোথাও আমি এই ধরনের বক্তব্য ধারণ করিনি, কিন্তু এটি ওনার কাছে মনে হয়েছে। আর কালচারাল এলিটিজমের যে প্রসঙ্গটি আসলো, যে সাংস্কৃতিক আভিজাত্য যদি বলি, এটি আসলে আমার জীবন দর্শন না, এটিও আমার বক্তব্যের ধারাবাহিকতা নয়। ওনার কাছে যেটি মনে হয়ে থাকতে পারে, আমি যাদের সংস্কৃতি ভাবনা দ্বারা অনুপ্রাণিত হয়েছি, আমি বইয়ের শুরুতেই কয়েকজনের নাম লিখেছি, আপনাদের জ্ঞাতার্থে একটু বলি। পাশ্চাত্যের যেসব সংস্কৃতি তাত্ত্বিক, যেসব নৃতত্ত্ববিদ, সংস্কৃতিবিদ রয়েছেন, কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট রয়েছেন, তাদের ভাবনা আমি গ্রহণ করেছি। কিন্তু বাঙালিদের মধ্যে সংস্কৃতি নিয়ে যারা শ্রেষ্ঠ চিন্তাভাবনা করেছেন তাদের কয়েকজনের নাম আমি উল্লেখ করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষিতিমোহন সেন, বিনয় সরকার, গোপাল হালদার, কাজী মোতাহার হোসেন চৌধুরী, অন্নদাশঙ্কর রায়, শিবনারায়ণ রায়, সালাউদ্দিন আহমদ, আহমদ শরীফ, সিরাজুল ইসলাম চৌধুরী, যতীন সরকার, হাসান আইজুল হক, সৈয়দ মঞ্জুরুল ইসলাম। কারণ তাদের চিন্তাভাবনা যে সমগোত্রীয় তা কিন্তু নয়, তাদের চিন্তাভাবনার মধ্যেও পার্থক্য রয়েছে। কিন্তু আমি কিছু ধারণা তাদের কাছ থেকে আহরণ করতে পেরেছি এবং সেই ধারণার প্রেক্ষিতে আমি আমার বক্তব্যটি দাঁড় করিয়েছি। কিন্তু আমি এটি কখনোই মনে করি না যেটি কোনো একটি আভিজাত্যের প্রতীক, কিংবা আমরা বলে দিতে পারি যে প্রচুর সহায় সম্পত্তি, আভিজাত্য থাকার কারণে একটি শ্রেণী কালচার্ড এবং সেই আভিজাত্য না থাকার কারণে একটি শ্রেণী আনকালচার্ড। এটি আমি কখনোই মনে করি না, কারণ এটি একটি ভ্রান্ত ধারণা। বরং সংস্কৃতির একজন অন্যতম ভাষ্যকার ক্লাইড ক্লাকহন, আমি তাকে উদ্ধৃত করে বলেছি, যেটি আমিও বিশ্বাস করি, টু বি হিউম্যান ইজ টু বি কালচার্ড। এবং আমরা মানুষ হয়ে ওঠা বলতে যেটিকে বোঝাই অর্জন করা অর্থে, কিন্তু যেটি আমার অর্জন করতে হবে সেটি কিন্তু বাতিলযোগ্য না। যেমন রবীন্দ্রনাথের একটি জনপ্রিয় উদ্ধৃতি আছে, আমরা ব্যবহার করি, ছোটবেলায় আমরা ভাব সম্প্রসারণ পড়েছি, কি সেটি? তরুলতা সহজেই তরুলতা, পশু পাখি সহজেই পশু পাখি, কিন্তু মানুষ প্রাণপণ চেষ্টায় মানুষ। এই কথাটি থেকে কোনো ভুল আছে? ভুল নেই। তার মানে মনুষ্যত্ব যেভাবে অর্জন করার বিষয়, সংস্কৃতিমান হয়ে ওঠাও অর্জনের বিষয়, এর মধ্যেও কোনো ভুল নেই। কারণ এটি একটা সাধনার বিষয়, যেই সাধনার কথা মোতাহার হোসেন চৌধুরী খুব সুন্দরভাবে তার সংস্কৃতি কথা প্রবন্ধ উচ্চারণ করেছেন। কারণ আমি যদি মনে করি যে আমি যা নিয়ে আছি এটি আমার সংস্কৃতি এবং এর কোনো অনুশীলনের দরকার নেই, এর কোনো পরিশীলনের দরকার নেই, এর কোনো চর্চার প্রয়োজন নেই, তার মানে আমি একটি আবদ্ধ এবং সংকীর্ণ ঘেরাটোপের মধ্যে নিজেকে রেখে দিলাম। আমরা যে শিক্ষিত হওয়ার কথা বলি সেটিও কিন্তু এই অর্জনেরই বিষয়। কাজে সংস্কৃতিকে এভাবে আমাদের দেখতে হবে। আর শুরুতেই যেটি বলেছিলাম, যেটি শুধু পারফর্মিং আর্টের মধ্যে সীমাবদ্ধ নয়। যেমন আজকে যে কাজটি আমরা করছি এটি একটি সাংস্কৃতিক কর্মকাণ্ড। কেউ বলতে পারেন এখানে তো কোনো নৃত্য নেই, এখানে তো কোনো গীত নেই, তাই না? বা এখানে তো কোনো অভিনয় নেই। এই কারণেই বস্তুগত এবং অবস্তুগত সংস্কৃতি এভাবে কালচারাল অ্যানথ্রোপোলজিস্ট যারা তারা এটিকে বিভাজন করেছেন। আর আরেকটি কথা হুদা ভাই বলেছেন, এটি তাৎপর্যপূর্ণ, যে সংস্কৃতি নিয়ে ভাবনার আসলে বিবর্তন ঘটছে। কেমন?
এবং নিত্য নতুন তত্ত্ব আমাদের সামনে এসে উপস্থাপিত হচ্ছে, ভবিষ্যতে আরও হবে, তাতে কোনো সমস্যা নেই। তো আসল কথাটি হচ্ছে সংস্কৃতির একটি চিরন্তন ধারণা রয়েছে। সেটি কি? আমি যদি বাংলায় বলি যে আমাদের মানে সময় যে কথাটি, সংস্কার, সম উপসর্গ দিয়ে যেটি যুক্ত হয়েছে, এবং এই সংস্কার কথাটির মানে কি? সংস্কার থেকে তো সংস্কৃতির উদ্ভব, মানে ইতিবাচক একটি পরিবর্তনের চেষ্টা, তাই না? যদিও সংস্কার শব্দটি অতি ব্যবহারে কারো কারো কাছে মনে হতে পারে খুব দুষ্ট হয়ে পড়েছে কিংবা জীর্ণ সাধন হয়ে গেছে। সংস্কৃতি যখন আমি উচ্চারণ করছি, আমি মনে করছি যে আমি কিছু একটি সংস্কারের দিকে যাচ্ছি, এবং সংস্কৃতির অনেকগুলো সংজ্ঞা থাকার পরেও একটি সংজ্ঞা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে হয়। একটু মিলিয়ে দেখুন। হার্স্কোভিটস নামে একজন তাত্ত্বিক ছিলেন, তিনি বলছেন কালচার ইজ দ্য ম্যানমেড পার্ট অফ দ্য এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রকৃতির যে পরিবেশ তার মধ্যে মানুষের হাত যখন পড়েছে সেটি সংস্কৃতি হয়ে উঠেছে। যেমন গাছ, সেটি প্রকৃতি, পরিবেশ বা এনভায়রনমেন্ট, কিন্তু সেই গাছকে কাজে লাগিয়ে মানুষ যখন আসবাবপত্র তৈরি করেছে মানুষের হাত দিয়ে, সেটি হয়ে গেছে সংস্কৃতি। তিনি প্রকৃতি ও সংস্কৃতির এভাবে তিনি পার্থক্য তৈরি করেছেন। তার মানে প্রতিটি মানুষেরই কিন্তু এই সংস্কৃতিটি আছে, এটি কোনো বিশেষ শ্রেণীর কাছে এটি বন্দী নয়, এটি কোনো অভিজাত তন্ত্রের কাছেও এটি বন্দী নয়। কিন্তু যেটি গুরুত্বপূর্ণ সেটি ধনী নির্ধন, সেটি হিন্দু মুসলমান, নারী পুরুষ, যে কোনো সম্পর্ক ব্যতি রেখে সংস্কৃতিমান কিন্তু হয়ে উঠতে হয়, এটি সাধনার বিষয়। এখন একাডেমিক সার্টিফিকেট আছে, যে আমি একটা সার্টিফিকেট পেলে বুঝতে পারি যে আমি এসএসসি পাশ করেছি, আমি এইচএসসি পাশ করেছি, মাস্টার্স করেছি, অথবা আমি পিএইচডি ডিগ্রি অর্জন করেছি। কোনো বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠানে এই সংস্কৃতিবিদ হওয়ার জন্য কোনো ডিগ্রি কিন্তু দেওয়া হয় না, কারণ এটি জীবন থেকে, প্রকৃতি থেকে, পরিবেশ থেকে অর্জন করতে হয়। আর সবচেয়ে বড় উদাহরণ আমাদের সাহিত্য সংস্কৃতির জগতে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, তার তো কোনো একাডেমিক ডিগ্রি নেই। এরপর যদি আমরা কাজী নজরুল ইসলামের কথা বলি কিংবা লালন ফকিরের কথা বলি, যাদের জীবনবোধ, যাদের দর্শন দ্বারা আমরা বিপুলভাবে প্রভাবিত, এমনকি সারা পৃথিবীতে এর বহু নজির আছে, যে একাডেমিক সার্টিফিকেট নেই কিন্তু তারা হাইলি কালচারাল অ্যাক্টিভিস্ট অর পার্সোনালিটিস। তার মানে হচ্ছে আমি খুব উচ্চ শিক্ষা লাভ করলেই সেটা আমাকে সংস্কৃতিমান হওয়ার গ্যারান্টি দেয় না। খুব ধনাঢ্য ব্যক্তির সন্তান হলেই, খুব পারফর্মিং আর্টের মধ্যে থাকলেও এটি তার সংস্কৃতি চর্চা প্রমাণ করে না। আমি এমন বহু সঙ্গীত শিল্পী দেখেছি যিনি চমৎকারভাবে গানটি গাইছেন, কিন্তু গানের যে কথা, এর যে আবেদন বা এর যে দর্শন, এটি তিনি উপলব্ধি করছেন না। তার মানে কি তিনি সংস্কৃতি মনস্ক হয়ে গেলেন? তা কিন্তু না। অর্থাৎ আমাদের যে প্রাত্যহিক জীবন, আমাদের যে রীতি নীতি পদ্ধতি, এর মধ্যে আমরা সংস্কৃতিকে আমরা গ্রহণ করতে পারি, এবং এটি প্রতিনিয়ত বিবর্তিত হচ্ছে। এর পাশাপাশি আরেকটি দিকে আমি দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছি, যেটি আলোচকরাও সুন্দরভাবে বলেছেন, যে আমাদের দেশের ক্ষেত্রে যেটি হয়েছে, সংস্কৃতি কিন্তু খুব বড় একটি শক্তি। কিভাবে শক্তি? যেমন দেখুন, আমরা শতবর্ষ উদযাপন করছি বুদ্ধির মুক্তি আন্দোলনের। 1926 সালে মুসলিম সাহিত্য সমাজ তাদের দার্শনিক বাণীটি আমরা একটু যদি স্মরণ করি, জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তারা যে মুক্ত বুদ্ধির কথা বলছেন, তারা যে বুদ্ধির মুক্তি আন্দোলনটি করেছেন, এটিও কিন্তু একটি সাংস্কৃতিক কর্মকাণ্ড, এবং কাদেরকে সংস্কার করার জন্য তারা করেছেন। কারণ তৎকালীন যে বাঙালি মুসলমান সম্প্রদায়, তারা দেখেছেন তাদের মধ্যে নানান ধরনের পশ্চাৎপদ ধ্যান ধারণা রয়েছে, তাদের মধ্যে নানান ধরনের কুসংস্কার রয়েছে, তাদের মধ্যে শিল্পকলা, নারী কিংবা শিক্ষা সম্পর্কে অনেক ভ্রান্তি রয়েছে। এগুলো দূর করতে হবে, এবং এগুলো দূর করা মানে কি? সংস্কার করা, এবং সংস্কার করার মধ্য দিয়ে সংস্কৃতি মনস্ক হয়ে ওঠা। অর্থাৎ সংস্কৃতি মনস্ক হয়ে ওঠা আর বুদ্ধির মুক্তি আন্দোলনকে সার্থকতার দিকে নিয়ে যাওয়ার মধ্যে কোনো বিরোধ নেই, এ দুটি কিন্তু পরিপূরক। এবং এরই প্রেক্ষিতে আমরা দেখব যে তখন এই 30-এর 40-এর 50-এর দশকে বাঙালি মুসলমানের মধ্যে আত্মপরিচয়ের একটি সংকট ছিল একাংশের ভেতরে, যে আমরা কি বাঙালি না মুসলমান, অথবা একই সাথে দুটো হওয়া যায়, নাকি দুটোর মধ্যে কোনো বিরোধ আছে। দেখা যাবে যে বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রবক্তারা কিন্তু এই প্রশ্নের উত্তর খুব সুন্দরভাবে দিয়েছেন, এবং তাদের হয়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি চমৎকারভাবে একটি উদ্ধৃতি ব্যবহার করেছেন, যেটি আমরা আমার মনে হয় এটি হয়তো আমাদের অনেকের মুখস্থও হয়ে গেছে আমরা শুনতে শুনতে। তারপরে আমি একটু আজকের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি সেটি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই।
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। মা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ মেরে দিয়েছেন যে মালা, তিলক, টিকিতে কিংবা টুপি, লুঙ্গি, দাড়িতে ঢাকার জোটি নেই। অর্থাৎ তিনি সাংস্কৃতিক পরিচয়টি কিন্তু সবচেয়ে বড়, সবচেয়ে মুখ্য এই সত্যটি আমাদের সামনে উপস্থাপন করেছেন। এবং এর ধারাবাহিকতা দেখি আমরা 1952 সালের ভাষা আন্দোলনে, কারণ বলা হচ্ছিল তৎকালীন অভিজাত সম্প্রদায় যারা ছিল, যার কথা খুব সুন্দরভাবে আমাদের হুদা ভাই বলেছেন, এই অভিজাত বাঙালি মুসলমান যে সম্প্রদায়, তাদের প্রিয় ভাষা ছিল উর্দু, এবং তারা মনে করতো এই বাংলা হচ্ছে ইতর শ্রেণীর বা আত্রাফদের ভাষা। এবং তাদের এই যে ভ্রান্ত ধারণা, এই ভ্রান্ত ধারণা ভেঙে দেওয়ার ক্ষেত্রে কিন্তু বুদ্ধির মুক্তি আন্দোলন একটি চমৎকার উদ্যোগ নিয়েছিল। কারণ তাদের বিভিন্ন বক্তৃতায়, লেখায়, শিক্ষা পত্রিকার অসংখ্য প্রবন্ধ, নিবন্ধ এবং অন্যান্য আলোচনায় বাংলা ভাষাই যে আমাদের মাতৃভাষা এবং বাংলা সাহিত্যেই যে আমাদের মনোনিবেশ করা প্রয়োজন, এবং সাহিত্য চর্চাই যে এই দুটি বড় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য আর সম্প্রীতির একটি অন্যতম উপায় হতে পারে, সেটি তারা জোর দিয়ে বলেছেন। এবং আমরা দেখেছি, যেটিকে ক্রমাগত হিন্দুর অক্ষর বলে, বাংলা অক্ষর বা হিন্দুর ভাষা বলে সমালোচনা করা হয়েছে, সেই ভাষা, বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে আদায় করার জন্য বাঙালি মুসলমান তরুণেরা জীবন দিয়েছে। এবং এর ধারাবাহিকতা আমরা দেখছি যে 60-এর দশক আসলো, এবং এখন পর্যন্ত বলা হয় আমাদের সবচেয়ে বড় জাগরণের বছর, সাংস্কৃতিক জাগরণ এই 60-এর দশক। কারণ ধর্মীয় দ্বিজাতীয়ত্বের বিপরীতে, সাম্প্রদায়িকতার বিপরীতে ভাষা ও সংস্কৃতি ভিত্তিক যে অসাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদ, সেটির ভিত্তি হচ্ছে বাঙালি সংস্কৃতি। এবং এরই ধারাবাহিকতায় কিন্তু পরবর্তীকালে আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে রক্তস্রোত পেরিয়ে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। অর্থাৎ আমাদের যে স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ, এর অভ্যুদয়ের পেছনে কিন্তু সংস্কৃতি চর্চার একটি ভূমিকা আছে। সংস্কৃতি এমনভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে, কাজে সংস্কৃতি আমাদের একটি বড় রক্ষা কবচ। যে কোনো প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে, যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে, যে কোনো কুপমণ্ডূক চিন্তার বিরুদ্ধে এবং যে কোনো ধরনের ধর্মীয় উগ্রবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় রক্ষা কবচ কিন্তু সংস্কৃতি চর্চা। এটি আমাদেরকে জোরালো করতে হবে। আমি আরেকটি প্রবন্ধ এখানে লিখেছি, বাঙালি মুসলমানদের সংস্কৃতি চর্চা। আমার নিজের কাছে এই প্রবন্ধটিকে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, এই কারণে এটি আমি আমার একটি অভিজ্ঞতার কথা এখানে লিখেছি। আপনারা যারা বিভিন্ন জেলা শহরে বসবাস করেছেন বা এখনও করছেন, আপনারা দেখবেন আমাদের এই জেলাভিত্তিক যে সংস্কৃতি চর্চাগুলো অধিকাংশ ক্ষেত্রেই একটি বিশেষ সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ। আপনি যে জেলাতেই যান, যে উপজেলাতে যান, আমাকে বিভিন্ন জেলায় প্রশাসনের কাজ করতে হয়েছে। আমি দেখেছি যে যখনই আমরা খুব ভালো একজন সঙ্গীত শিল্পী, একজন আবৃত্তিকার, একজন অভিনেতা, একজন চিত্রশিল্পী বা অন্য কোনো ধরনের পারফর্মিং আর্টের মানুষকে খুঁজে বের করতে চাই, দেখা যাবে বাংলাদেশের যে সংখ্যাগরিষ্ঠ যে মানুষ, অর্থাৎ মুসলমান সম্প্রদায়, আনুপাতিকভাবে তাদের প্রতিনিধিত্ব কম, আস্তে আস্তে কমে যাচ্ছে, কোনো কোনো ক্ষেত্রে মনে হতে পারে শূন্যের দিকে যাচ্ছে। কয়েক বছর আগে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমার সৌভাগ্য হয়েছিল। 64 জেলার ছেলেমেয়েরা সেখানে এসেছে এবং বিভিন্ন বিষয়ে যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জন করেছে তাদের নাম ধরে পুরস্কার দেওয়া হচ্ছে। আমি এবং বাংলাদেশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি সংস্কৃতি এবং রাজনীতির ক্ষেত্রে আমরা সেখানে উপস্থিত। আমি দেখতে পেলাম এই যে 3টি নাম উচ্চারণ করা হচ্ছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, শতকরা 90% হচ্ছে অমুসলিম। এবং তখন আমার মাথায় এটি হিট করলো যে এই ব্যাপারটি কেন ঘটছে। শতকরা 90% মুসলমানের দেশে সংস্কৃতি চর্চা কি মাত্র 10% মানুষ করছেন? যদি তাই হয়ে থাকে, এটি আমাদের জন্য একটি চরম অশনি সংকেত। এবং আমি বেশ কয়েকজন সংস্কৃতি বিশারদের সঙ্গে কথা বললাম, তারা বললেন হ্যাঁ, আপনার পর্যবেক্ষণ যথার্থ এবং দিন দিন এটি শূন্যের দিকে চলে যাচ্ছে। এই জন্য আমি এটি লিখতে বাধ্য হয়েছি, বাঙালি মুসলমানের সংস্কৃতি চর্চা। এখন দেখুন বুদ্ধির মুক্তি আন্দোলনের কাছে কেন আমাদের ঋণ। এই বুদ্ধির মুক্তি আন্দোলনের অন্যতম একজন প্রবক্তা কাজী মোতাহার হোসেন, যিনি পারিবারিকভাবেও বেশ কয়েকজন সার্থক উত্তরসূরির জন্ম দিয়ে গেছেন। তিনি আনন্দ ও মুসলমান গৃহ নামে একটি রচনা লিখেছিলেন। এর অংশবিশেষ আমি আপনাদেরকে একটু পাঠ করে শোনাচ্ছি, আমার মনে হয় আপনাদের অপ্রাসঙ্গিক মনে হবে না। তাতে আমাদের এই সংস্কৃতি চর্চার যে বর্তমান সংকট, সেটিও আমরা উপলব্ধি করতে পারবো। এটি শুধু শতবর্ষ আগের সংকট নয়। আমি উদ্ধৃতি দিচ্ছি। তিনি লিখেছেন, মুসলমান গান গাইবে না, ছবি আঁকবে না,
এক কথায় মনোরঞ্জনকর ললিত কলার কোনো সংস্রবই থাকবে না। মুসলমান পুরুষেরা কেবল কাজ করবে আর ঘর শাসন করবে, মেয়েরা কেবল রাঁধবে, বাড়বে, আর সে স্বামীর পা টিপে দেবে। তাছাড়া খেলাধুলা, হাসি তামাশা বা কোনো প্রকার আনন্দ তারা করবে না। সবসময় আদব কায়দা নিয়ে দুরস্ত থাকবে। আনন্দ কোথায়? আনন্দ কি হবে আনন্দে? মুসলমান তো বেঁচে থাকতে আনন্দ করে না, সে মরে গিয়ে বেহেশতে প্রবেশ করে পেট ভরে খাবে আর হুরপুরি দিন নিয়ে অনন্তকাল ধরে আনন্দ করবে। ব্যাস এই তার সান্ত্বনা। গৃহে যখন আমাদের থাকতেই হবে, তখন আমরা এর সংস্কারে লেগে যাই না কেন? সমাজকে যখন আমরা বাদ দিতে পারি না, তখন একে সরস, শোভন এবং আনন্দময় করেই গড়ে তুলি না কেন? এই প্রশ্নটি কাজী মোতাহার হোসেন করেছেন। তার সঙ্গে কি আপনারা কেউ দ্বিমত পোষণ করেন? এবং এই যুগেও যদি কোনো লেখক এই প্যারাগ্রাফটি রচনা করতেন, আমার মনে হয় না কেউ প্রশ্ন করবেন যেটি বিংশ শতাব্দীর কোনো প্রবন্ধের রচনা, এটি একবিংশ শতাব্দীর। এই সংকটটি তৈরি হয়েছে সংস্কৃতি চর্চার অভাবে, সংস্কৃতিহীনতার কারণে। এবং আমরা যদি এই সংকটটি কাটিয়ে উঠতে চাই, আমাদের একদম তৃণমূল পর্যায়ে এই সংস্কৃতির চর্চাটিকে ছড়িয়ে দিতে হবে। সেটি হতে পারে গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা। আজকে যে আয়োজনটি হচ্ছে, এই ধরনের আয়োজন সমগ্র বাংলাদেশে হতে হবে। কোথাও কোথাও হয়েছে এবং অতীতে কিন্তু হতো। আমরা আমাদের ছোটবেলায় খুব সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশ পেয়েছি, মফস্বলগুলোতে, জেলাগুলোতে, উপজেলাগুলোতে। ৮০ এবং ৯০-এর দশকের কথা বলছি, এবং সেটি খুব শক্তিশালী। হুদা ভাই আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন শেষের দিকে, এদিকে আলোকপাত করে আমি আমার বক্তব্য শেষ করব। তিনি বলেছিলেন, এই যে প্রশাসনের একটি যোগাযোগ বা ভূমিকা এই সংস্কৃতি চর্চার ক্ষেত্রে, এটি একদিকে যেমন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, এবং আরেক দিকে কিন্তু একটি সংকটের দিকে আমাদেরকে দৃষ্টি ফেরাতে বাধ্য করে। কীরকম? যে উপযুক্ত ব্যক্তি কি উপযুক্ত কাজটি বা চর্চাটি করতে পারেন না। আমি আরেকটু গভীরে গিয়ে বলতে চাই, একটি সময় কিন্তু রাষ্ট্রের দিকে মুখাপেক্ষী ছিল না সংস্কৃতি চর্চা। গোটা পাকিস্তান পূর্বে সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান করেছিল পাকিস্তান রাষ্ট্র, কিন্তু বাঙালি সংস্কৃতি খুব বেগবান অবস্থায় তখন আমাদেরকে পথ দেখিয়েছে। ৮০-৯০-এর দশকের দিকেও তাই। আপনি আজকাল দেখতে পাবেন যে কোনো জেলা শহরগুলোতে সংস্কৃতির চর্চা যারা করেন, দু একজন ব্যতিক্রম বাদে তারা তাকিয়ে থাকেন প্রশাসনের দিকে, তারা তাকিয়ে থাকেন রাষ্ট্রযন্ত্রের আনুকূল্যের দিকে। তাদের এই মন মানসিকতাই সংস্কৃতির বিপর্যয়ের জন্য যথেষ্ট। এবং এই কথাগুলো কিন্তু আমি বহু সংস্কৃতি কর্মীকে আনঅফিসিয়ালি বলেছি যে আপনারা আপনাদের মতো অনুষ্ঠান করুন, যদি কোনো বিপদ বা সংকট তৈরি হয় তখন প্রশাসন আপনাদেরকে সহায়তা করবে। কারণ কোনো রাষ্ট্রীয় আনুকূল্য নিয়ে স্বাধীন সংস্কৃতি তৈরি হতে পারে না। আপনি যখন তার দিকে মুখাপেক্ষী হয়ে থাকবেন, তখন আপনি তার প্রতি ঋণগ্রস্ত হয়ে থাকবেন। আপনি কিন্তু স্বাধীনভাবে নিজের কথাটি বলতে পারবেন না। সংস্কৃতির জোর হচ্ছে তার স্বাধীন সত্তায়। কাজে আমাদের এই যে সংকটগুলো আছে, এই সংকটগুলো যদি আমরা অতিক্রম করতে চাই, আমাদের সংস্কৃতিমান হওয়ার কোনো বিকল্প নেই। কারণ সংস্কৃতিমান মানুষই পূর্ণাঙ্গ মানুষ। বঙ্কিমচন্দ্রের উদ্ধৃতি দিয়ে আমি আমার আলোচনার সমাপ্তি টানব। ধর্মতত্ত্ব রচনাটি আশা করি আমরা অনেকেই পড়েছি। তিনি একটি ছোট্ট উদ্ধৃতি সেখানে দিয়েছিলেন, আমি আপনাদেরকে একটু শোনাচ্ছি। সবাই আধখানা মানুষ হইল, আস্ত মানুষ পাইব কোথা? যে বিজ্ঞান কুশলী কিন্তু কাব্য রসাদির আস্বাদনে বঞ্চিত, সে কেবল আধখানা মানুষ। অথবা যে সৌন্দর্য দত্ত প্রাণ, সর্বসৌন্দর্যে রসগ্রাহী কিন্তু জগতের অপূর্ব বৈজ্ঞানিক তত্ত্বে অজ্ঞ, সেও আধখানা মানুষ। উভয়েই মনুষ্যত্ববিহীন। তার মানে কি? একজন খুব বিজ্ঞান পড়ছেন, জ্ঞান অর্জন করছেন, তিনি গবেষণা করছেন, কিন্তু তিনি সংস্কৃতি চর্চার কিছুই বোঝেন না, তার মধ্যে কোনো মননশীলতা নেই, তিনি অর্ধেক মানুষ। আবার আমরা খুব বেশি সংস্কৃতি চর্চা করছি, কিন্তু এই যে জগৎ জীবনের রহস্য, গ্রহ নক্ষত্র, বিজ্ঞান মনস্কতা, যুক্তিবাদ, এর ধারে কাজ দিয়েও যাচ্ছি না, তাহলে তিনিও অর্ধেক মানুষ। তিনি বলেছেন এই দুয়ের সমন্বয় প্রয়োজন, এবং এই দুয়ের সমন্বয় যার মধ্যে আছে তাকে তিনি পূর্ণাঙ্গ মানুষ বলছেন, আর আমি বলছি তিনি সংস্কৃতিমান মানুষ। কারণ এই পূর্ণাঙ্গতা যার মধ্যে আছে তিনি সংস্কৃতিমান। আর এই সংস্কৃতিমান হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দৃষ্টিতে, আপনারা দ্বিমত পোষণ করতে পারেন, সেটি হচ্ছে এই মানুষকে পড়ার পাশাপাশি জীবন, পরিবেশ, প্রকৃতির কাছ থেকে অভিজ্ঞতা নেওয়ার পাশাপাশি প্রচুর পঠন পাঠন। আমরা যদি ব্যাপক পাঠাভ্যাস গড়ে তুলতে না পারি, আমাদের লাইব্রেরি সংস্কৃতিকে উন্নত করতে না পারি, তাহলে আমরা সংস্কৃতি মনস্ক জাতি হতে পারবো না।
একটি পরিসংখ্যানের দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি আমার বক্তব্যের শেষ পর্যায়ে। আমরা জানি যে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুক, টুইটার এরা এই মুহূর্তে বই পড়ার একটি প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। আমরা স্বীকার করি আমাদের ছেলেমেয়েরা বুঁদ হয়ে থাকে, এবং এই নেশাটি কিন্তু মাদকের চেয়ে কম ভয়ঙ্কর নয়। আমরা অনেক প্রাপ্তবয়স্ক মানুষেরাও তা করি। সাম্প্রতিক একটি পরিসংখ্যান সিইউ ওয়ার্ল্ড ম্যাগাজিন, তারা 102টি দেশের মধ্যে বই পড়ার হার অনুসন্ধান করেছে। এই তালিকায় সবার উপরে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সে দেশের একজন নাগরিক গড়ে বছরে 17টি বই পড়ে। বছরে বই পড়ে 357 ঘন্টা। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। শীর্ষ 10-এ থাকা অন্য দেশগুলো হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, কানাডা, রাশিয়া, অস্ট্রেলিয়া, স্পেন ও নেদারল্যান্ডস। একটু আপনাদের অনুমান শক্তির পরীক্ষা নিই। এই যে 102টি দেশ, বই পড়ার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম হতে পারে বলে আপনাদের ধারণা? কততম হতে পারে? 100-র কাছাকাছি। আর কেউ? যিনি বলেছেন 100-র কাছাকাছি, আপনার অনুমান শক্তি নির্ভুল হওয়ার কারণে আপনাকে অভিনন্দন জানাই। বাংলাদেশের অবস্থান 97তম। ভাগ্যিস পৃথিবীতে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, পাকিস্তান, ব্রুনেই ও আফগানিস্তান নামে 5টি দেশ ছিল, না হলে সবার শেষের স্থানটি আমরা শীর্ষস্থান হিসাবে দখল করতে পারতাম। কারণ তাদের অবস্থান হচ্ছে 97-এর পরে 98, 99, শতক, শতক 2 এবং শতক। আমরা বই পড়ার দিক থেকে এই 5টি দেশের উপরে আছি। এর মধ্য দিয়ে আসলে রাষ্ট্র হিসাবে আমাদের অবস্থানটি বোঝা যাচ্ছে। কাজে আমরা যদি সংস্কৃতিমান হয়ে উঠতে পারি, কোনো সন্দেহ নেই আমরা উন্নত রাষ্ট্র গড়তে পারবো। এই বইয়ের শেষে আমি লেখার চেষ্টা করেছি এই যে টেকসই উন্নয়ন, টেকসই উন্নয়ন, সাংস্কৃতিক দারিদ্র্য দূর করতে না পারলে আমরা টেকসই উন্নয়ন অর্জন করতে পারবো না। খুব বড় বড় ভবন হচ্ছে, অট্টালিকা হচ্ছে, সেতু হচ্ছে, পরমাণু স্থাপনা আমরা তৈরি করছি, বিদ্যুৎ কারখানা তৈরি করছি, কোনো লাভ নেই যদি আমরা সংস্কৃতিমান মানুষ তৈরি করতে না পারি। এবং সেই মানুষ তৈরি করার জন্য আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আমাদের বিভিন্ন মত থাকতে পারে, পথ থাকতে পারে, কিন্তু একটি সংস্কৃতি মনস্ক জাতি গড়ে তোলা আমাদের সবার সম্মিলিত লক্ষ্য। এবং আমি বিশ্বাস করি সৃজন পাঠচক্র এই কাজটি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে করে যাচ্ছে। এই কাজটি করার জন্য আমি সৃজন পাঠচক্রকেও ধন্যবাদ জানাই, উদ্যোক্তাদেরকেও ধন্যবাদ জানাই। আপনারা দীর্ঘক্ষণ ধরে এখানে আছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। এবং এই বইটির যিনি প্রকাশক, বিশিষ্ট কবি, সম্পাদক এবং তার আরও নানান গুণাবলী আছেন, জুন্নুর আইন, যিনি খুবই লাজুক মানুষ। তিনি ভেবেছেন সামনে না বসলেই হবে, তাকে কেউ চিনতে পারবে না। আপনাকে আসলে সবাই চেনেন। তাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।